নমস্কার, আজকে আপনাদের জানাবো অভিনেতা তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে মহানায়ক উত্তম কুমারের ছোটোবেলার কিছু ঘটনার কথা। তরুণ কুমারের কথায়, জন্মাবার পর থেকেই আমি ন্যাওটা হয়ে পড়ি বড়দার। বড়দাও আমায় খুব ভালোবাসত। স্কুল জীবনের একটা অভিজ্ঞতার কথা এই প্রসঙ্গে বলে নেওয়া যায়। দাদা প্রথম ভর্তি হয় চক্রবেড়িয়া স্কুলে। পরে অবশ্য আমরা তিন ভাই উত্তম, বরুণ আর আমি পড়াশোনা করেছি সাউথ সুবারবান মেন স্কুলে। চক্রবেড়িয়া স্কুলে আমায় ভর্তি করিয়ে দিয়েই বাবা দাদাকে বলে দেন, দেখো উত্তম, তুমি বড় ভাই, দুই ভাইয়ের দেখাশোনা করবে। স্কুল ছুটির পর দুই ভাইকে সঙ্গে করে বাড়ি ফিরবে। দাদা চিরকাল দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ। আমাদের নিয়ে স্কুল যাওয়া আসাতেই ওর দায়িত্ব শেষ হতো না। সে সময় আমার পেটের বড় গোলমাল, পায়খানা পরিষ্কার হয় না। স্কুলে ক্লাস চলার মাঝেই দৌড়তে হতো বড় বাইরে। নিজেকে ঠিক মতো সামলাতে পারতাম না। দারোয়ানজি উঁচু ক্লাস থেকে দাদাকে ধরে আনতো। আপনাদের মহানায়ক কিন্তু সেই ছোটোবেলায় পিছিয়ে যেত না, বিরক্তও হতো না। বাথরুম থেকে আমি বেরোবার পর জল ঢেলে আমায় পরিষ্কার করতো, তারপর জামা কাপড় পরিয়ে ক্লাসে ঢুকিয়ে তবে নিজের ক্লাস যেত। একবারই কেবল ব্যতিক্রম ঘটেছিল। ঘটনাটা বেশ মজার। সেদিন দাদার বোধহয় কোনো ভালো ক্লাস ছিল। স্কুল যাবার পথেই দাদা বলে রেখেছিল, দেখ বুড়ো, আমার আজ ভালো ক্লাস আছে, তুই কিন্তু বড় বাইরে যাবি না। তুই ক্লাস থেকে বেরোলেই দারোয়ানজি আমায় ক্লাস থেকে ডেকে নিয়ে যায়। দাদার আদেশ শিরোধার্য। সেদিন আর ক্লাস থেকে বেরোলাম না। দারোয়ানজিও দাদাকে ডাকতে যায়নি। স্কুল ছুটির পর দাদা আর মেজদা এলো আমাদের ক্লাসে। আমার সব সহপাঠী বেরিয়ে যাচ্ছে, আমি আর বেঞ্চ ছেড়ে উঠি না। দাদা মেজদা এগিয়ে এলো আমার বেঞ্চের সামনে। জানতে চাইলো কেন উঠছি না। বাড়ি যাবি না? আমি তো বোম ভোলা হয়ে বসে আছি, উত্তরও দিচ্ছি না। সহপাঠীরা সব ক্লাস ছেড়ে চলে যেতে দাদা আমায় হাত ধরে দাঁড় করিয়ে দিল। ব্যাস, দুর্গন্ধই জানিয়ে দিল কেন আমি এতক্ষণ দাঁড়াতে চাইছিলাম না। বহুক্ষণ আগেই যে আমার প্যান্ট মাখামাখি হয়ে গেছে। দাদা বেগতিক দেখে আর বাথরুমের দিকে গেল না। মেজদাকে সঙ্গে নিয়ে আমায় ব্যারিকেড করে চলল বাড়ির দিকে। থপ থপ করে আমি হাঁটছি, আর আমায় আড়াল করে হাঁটছে দুই দাদা। বাড়ি এসে রাগে ফেটে পড়েছিল দাদা। মায়ের কাছে অভিযোগের পর অভিযোগ জানালো। শেষে হুঁশিয়ারি দিল, এভাবে চললে আর স্কুলই যাবে না। ছেলে মানুষ দাদা, এছাড়া আর কী বা বলবে। দাদার প্রেস্টিজে লেগেছে আমি ক্লাসে কাপড় চোপড়ে করাই। এসব মামলা কি আর লোয়ার কোর্টে শুনানি হয়? সুপ্রিম কোর্ট বাবা বাড়ি ফিরল রাত করে। মেট্রো সিনেমার অপারেটরের কাজ করতো বাবা। পর্দায় ছবি ফেলা যার কাজ। ছবি শেষ না হলে বাড়ি ফিরবে কিভাবে? দাদার অভিযোগ শুনে বাবা আমায় ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলো, কেন তুমি ক্লাসের মধ্যে বাথরুম করলে? উত্তম তো প্রতিদিনই তোমায় বাথরুমে নিয়ে যায় বলে শুনেছি, পরিষ্কারও করে দেয় তোমায়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে এতক্ষণে আমি ফুঁসিয়ে উঠি। আমি কি করব? দাদাই তো স্কুল যাবার সময় বলে রেখেছিল ক্লাস থেকে বাথরুমের জন্য না বেরোতে। দাদার কি যেন ভালো ক্লাস ছিল আজ। এবার বাবার কাছে ছবিটা পরিষ্কার হয়ে গেল। পরদিন নিয়ে গেল একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে। তিনি বোধহয় হালকা জোলাপ গোছের কোনো ওষুধ দিয়েছিলেন। আমি সুস্থ হয়ে উঠলাম। বড়দাকেও অন্তত এ নিয়ে আর বিরক্ত করিনি পরের দিনগুলোয়। চক্রবেড়িয়া স্কুলের কথায় মনে পড়ে গেল আর এক ঘটনা। দাদার অভিনয় প্রতিভা প্রথম স্বীকৃতি পেয়েছিল কিন্তু এই স্কুল থেকেই। একবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঠিক হলো গয়াসুর নাটক অভিনয় হবে। অভিনয় করবে কিন্তু উঁচু ক্লাসের ছাত্ররা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে শান্ত দাদা ক্ষোভে ফেটে পড়ে। বলে, দেখ বুড়ো, স্কুলে নাটক অভিনয়, সব শ্রেণীর ছাত্রদের মধ্যে থেকে অভিনয় প্রতিভা খুঁজে সুযোগ দেওয়া উচিত ছিল কি না। তখন ওই বয়সে বুঝিনি দাদার আসল উদ্দেশ্য বা অন্তরের গোপন ইচ্ছের কথা। 2-3 দিন পরই একদিন বাড়ি ফেরার সময় দাদাকে বেশ উত্তেজিত মনে হলো। নিজে থেকেই দাদা বলল, জানিস একটা কাণ্ড ঘটে গেছে আজ। তোরাও তো শুনেছিলি গয়াসুর নাটকের ছোট গয়াসুর চরিত্রে অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ আমাদের ক্লাসে হেডমাস্টার এসেছিলেন, আমায় বলেছেন ছোট গয়াসুর করতে। রিহার্সাল দেখেছেন আমার মাস্টারমশাইরা, সকলেই খুব খুশি আমার অভিনয় দেখে।
আজ এই বয়সে পৌঁছে উপলব্ধি করতে পারি বাড়ির সুহৃদ সমাজে রিহার্সাল দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়েছিল দাদা। তাই সেদিনের ওই স্বীকৃতি আর এই সাফল্য। দাদা দুশ্চিন্তায় ছিল বাবার অনুমতি মিলবে তো অভিনয় করার। সুহৃদ সমাজের রিহার্সাল দেখতেই যার আপত্তি, সে কি আর অনুমতি দেবে অভিনয়ের? বাবার কাছে তো অভিনয় মানে পড়াশোনায় গোল্লায় যাওয়া। বাবা কিন্তু সেবার রাজি হয়েছিল। একে তো স্কুলের অভিনয়, সঙ্গে হেডমাস্টারের অনুরোধ। বাবা সাড়া দিতে বাধ্য হয়। শুরু হলো রিহার্সাল। অভিনয়ের দিন যত এগিয়ে আসছে দাদা রোমাঞ্চিত উত্তেজিত হয়ে পড়ছে। আর আমার তো গর্বে মাটিতে পা পড়ছে না। আমার দাদা অভিনয় করছে, সহপাঠীদের মধ্যে আমার কদর দেখে কে। অবশেষে অভিনয় শুরু হলো। ছাত্র, শিক্ষক আর অভিভাবকরা দর্শক। নাটকের 12টা দৃশ্যের মধ্যে 8টাতেই ছিল ছোট গয়াসুরের অভিনয়। শুধু অভিনয় নয়, গানও ছিল 3-4টে ছোট গয়াসুরের গলায়। দাদাকে দারুণ মানিয়েছিল চরিত্রটিতে। বেশ কবার দাদা হাততালিও পেল। উল্টো দিকে বড় গয়াসুর সেদিন অভিনয়ের থেকে লাফালাফিটাই করলো বেশি। এমনকি ওর লাফালাফিতে বাঁশের ওপর বাঁধা স্টেজ ভেঙে গেল একবার। নাটকের শেষে পুরস্কার ঘোষণা। আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম দাদার নাম ঘোষণা হতেই। একটা দুটো নয়, 3টে মেডেল পেয়েছিল দাদা অভিনয় করে। মেডেল হাতে দাদার সঙ্গে প্রায় উঠতে উঠতে বাড়িতে ফিরেছিলাম সেদিন। আনন্দে উদ্ভাসিত হতে দেখেছিলাম বাবা, মা, জ্যাঠামশাইদের। দাদার জীবনের প্রথম মঞ্চে অভিনয় অবশ্য মুকুট নাটকে। গয়াসুর নাটকে অভিনয়ের আগে মুকুট মঞ্চস্থ হয়েছিল পাড়ায়, গিরিশ মুখার্জি রোডে। বড়দের অভিনয় দেখে উৎসাহিত হয়ে দাদা প্রথমে ঠিক করে বাড়ি ও পাড়ার কয়েকজন সমবয়সী মিলে বড়দের মতো নাটক করবে, বড়দের সাহায্য ছাড়াই। প্রথমে নাটক নির্বাচন করা হলো। কে একজন রবীন্দ্রনাথের মুকুট জোগাড় করে আনলো। সকলে হামলে পড়ল বইয়ের ওপর। অমরমাণিক্য, চন্দ্রমাণিক্য, ইন্দ্রকুমার, রাজধর, কত রং বেরঙের চরিত্র। মহারাজা, যুবরাজ, রাজকুমার, সকলেরই মনে ধরল নাটকটা। পরের পর্ব চরিত্র নির্বাচন। ভাগ বাঁটোয়ারা হলো নিজেদের মধ্যে। সবাই ইচ্ছে মতো চরিত্র না পেলেও হাসি মুখে মেনে নিল। কিন্তু সমস্যা দেখা দিল রিহার্সালের সময়। এর বাড়ির রক, ওর বাড়ির কোণে তো সবসময় রিহার্সাল করা যায় না। শেষমেশ এগিয়ে এলেন একজন বন্ধুর মা। পাড়ার মুখার্জি বাড়ির ছেলে দিলীপ ছিল দাদার বন্ধু। দিলীপের মা ওদের বাড়িতেই একটা ঘর ঠিক করে দিলেন রিহার্সালের জন্য। ব্যাস তরতর করে এগিয়ে চলল রিহার্সাল। এরই মধ্যে ক্লাবের একটা নামও রাখা হলো, লুনার ক্লাব। সে কি উত্তেজনা! নাটকের দিন সকলেই ব্যস্ত। মায়ের শাড়ি, ঘরের চাদর নিয়ে উইংস তৈরি হয়েছে। খটকায় পড়তে হয়েছিল রাজার মুকুট নিয়ে। রঙিন কাগজ কেটে তৈরি হলো মুকুট, মানানসই তরোয়ার। নাটক দেখে বড়রাও সেবার পঞ্চমুখে প্রশংসিত করেছিল। বিশেষ করে মনে পড়ে জ্যাঠামশাই অমরনাথ চট্টোপাধ্যায়ের কথা। অমন জ্যাঠামশাইয়ের প্রেরণা না পেলে জানি না আমরা আদৌ দুভাই কখনো অভিনয়ের জগতে পা রাখতে পারতাম কিনা। নাটক অন্ত প্রাণ ছিলেন জ্যাঠামশাই। দাদার অভিনয় প্রথম ক্ষীণ ধারাকে সেদিন উৎসাহ দিতে কোনো রকম কার্পণ্য করেননি জ্যাঠামশাই। লুনার ক্লাব বহুদিন টিকেছিল। একসময় জগদ্ধাত্রী পুজোয় গিরিশ মুখার্জি রোডে আমাদের পাড়ায় 2টো নাটক হতো। একটা বড়দের, অন্যটা আমাদের লুনার ক্লাবের। আমাদের নাটক শুরু হতো বিকেল 5টা নাগাদ, আর বড়দের শুরু হতো আমাদের নাটক শেষ হলে। এখনও মনে আছে, মুকুটের পর লুনার ক্লাব থেকে অভিনীত হয়েছিল কচি সংসদ, গুরু দক্ষিণা, ডাকঘরের মতো নাটক। এমনকি 1 বছর বৈকুণ্ঠের খাতাও মঞ্চস্থ হয়েছিল। এইসব নাটকে দাদা বেশিরভাগ সময় থাকতো লিড রোলে বা প্রধান ভূমিকায়। আমিও অভিনয় করেছি লুনার ক্লাবের হয়ে। যতদূর মনে পড়ে, ডাকঘর আমার অভিনীত প্রথম নাটক। তখন কতই বা বয়স হবে, ক্লাস 3-4-এ পড়ি। অভিনয় ছাড়া ওই বয়সেই দাদার আরও বেশ কয়েকটা গুণ সকলের নজর কাটত। বড় মাপের প্রতিভা তো আর একটা কোনো বিষয়ে আটকে থাকতে পারে না। এখনও মনে পড়ে, দাদার বিশেষ করে 3টে গুণ আমার কৈশোরকে মুগ্ধ করে রেখেছিল। দাদা খুব ভালো গান গাইত। গান বুঝতো অবশ্য তার চেয়েও বেশি। মায়ের প্রেরণায় দাদার গান ছাড়া আর একটা গুণও পাখা মেলবার সুযোগ পেয়েছিল। দাদা ভালো ছবি আঁকত। বহুদিন দেখেছি মা হয়তো কোনো সেলাইয়ের কাজ নিয়ে বসেছে,
দাদাকে বলতো আলপনা এঁকে দিত, আমি সুতো দিয়ে ভরবো। দাদার সঙ্গে সঙ্গে বসে যেত মায়ের আদেশ পালনে। যখন আলপনা সেরে উঠত তখন আমাদের সকলের চোখ ছড়িয়ে পড়ত মুগ্ধতা। কে জানে অভিনয়ের হাতছানিতে সাড়া না দিয়ে যদি আঁকা নিয়ে মেতে থাকতো তবে হয়তো দাদা কালক্রমে একদিন নামজাদা চিত্রশিল্পীতেও পরিণত হতো। তৃতীয় যে গুণ ছিল কিশোর উত্তম কুমারের মধ্যে, তার জন্য একবার অবশ্য মার খেতে খেতে বেঁচে গিয়েছিলাম। দাদা খুব ভালো ঠাকুর করত। ম্যাট্রিকুলেশন পর্যন্ত দাদার হাতের গড়া সরস্বতী প্রতিমা আমাদের বাড়িতে পুজো হতো। যে প্রতিমার বাঁশের কাঠামো থেকে খড়ের বাঁধন, মাটির প্রলেপ থেকে গায়ের রং সবই দাদা নিজের হাতে করত। এর পরের ঘটনাটা পরের দিন জানাবো আপনাদের।